আমি ধরলাম টোটাল কস্ট এটা না স্যার, টোটাল কস্ট 1800। যেমন 3 ইউনিট যখন, তখন টোটাল হ্যাঁ কস্ট 1800। 1800। একটু এতে করেন তো, জাস্ট করেন, ক্যালকুলেটর আছে না পাশে, জি স্যার আছে। একটু করেন তো। এখানে আপনি 1800 লেখেন, 1800 1800 বিয়োগ গুণন হচ্ছে গুণন ইউনিট কত? স্যার 1146 হয় ফিক্সড কস্ট। 1146 হয়। এখানে প্রবলেমটা হচ্ছে কি, আমাকে আগে কস্ট ফাংশনটা বের করতে হবে, বুঝতে পারছেন? আগে কস্ট ফাংশনটা আমরা এখনো ডেভেলপ করি নাই। কস্ট ফাংশনটা ডেভেলপ করার পরে এই কস্ট ফাংশন আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো কস্ট ফাংশনটা ডেভেলপ করার জন্য আমাকে কি করতে হবে, ফিক্সড পোর্শনটা আগে বের করে নিতে হবে, বুঝতে পারছেন? টোটাল ডাটা গুলাকে অ্যানালাইজ করে ফিক্সড পোর্শনটা বের করতে হবে, টোটাল ডাটা অ্যানালাইজ করে। হ্যাঁ, এটা আমরা শুধু একটা ইন্ডিভিজুয়াল অ্যাটেম্প দিয়ে বের করতেছি, বুঝতে পারছেন বিষয়টা? স্যার টোটাল ডাটা, আর কারণ একটা কোশ্চেন। হ্যাঁ শিওর। এখানে স্যার আমরা যেটা বের করছি, মানে এই যে এ, এই এই যে ফর্মুলায় বের করছি তা তো কিন্তু মিলে না। যেমন ভেরিয়েবল কস্ট পাইছি 218, দুইশো হ্যাঁ আঠারো গুণ 3 হয় 654, আর এখানে ফিক্সড কস্ট পাইছি হচ্ছে 911। নয়শো হ্যাঁ হ্যাঁ এগারো তাতে হয় 1565, কিন্তু আমাদের টোটাল কস্ট তো আছে 1800। এখানে এটা জি স্যার। মানে না, মানে 3 মিনিটের জন্য কত আসে? 3 ইউনিটে ভেরিয়েবল কস্ট আছে হচ্ছে 218 করে। 911 প্লাস 218 ইন্টু 3, দেখেন তো কত আসে। 218 × 3। অল্প একটু ডিফার হওয়ার কথা। 654 হয়, প্লাস হচ্ছে 911, তাতে 1565 হয়। 1565, মানে হুবু মিলতেছে না এর সাথে, তাই না? জি স্যার। এটা হচ্ছে কি, আমি আপনাকে বলি, হাইলো পয়েন্ট পয়েন্টে পুরোপুরি মিলে যাবে। আর এটা কি কি হবে, একটা ইয়া বের করে, এগুলো আমি বলি সবই কিন্তু অ্যাসাম্পশন বা এস্টিমেট করা, ঠিক আছে? আলটিমেটলি হ্যাঁ, হাইলো পয়েন্ট মেথড হলে একদম হুবহু মিলে যাবে, আর লিস্ট স্কোয়ারের ফলে কি হয়, কিছুটা ভেরিয়েশন চলে আসে। তবে এই ভেরিয়েশনটা খুব বেশি হওয়ার কথা না, অল্প কিছু ভেরিয়েশন হওয়ার কথা, ঠিক আছে? এত বেশি ভেরিয়েশন হওয়ার কথা না। আর লিস্ট স্কোয়ারে হয় কি, যেহেতু ফর্মুলাতে বের করা হয়, একটা ডিফারেন্স আসেই। আপনার আবার বলি আপনাদের, তাহলে দেখেন, যদি আরো ডিপে যেতে চান, যদি মিলাইতে চান, তখন কি হবে জানেন, এই ইনফরমেশনকে নিয়ে আবার এই যে আপনি ডিফারেন্সটা বের করছেন না, এটা কত আসছে আপনার, 1500 সামথিং আসছে না? জি স্যার। 1500 সামথিং আসছিল, বোঝার চেষ্টা করেন। তখন কি করা হবে জানেন, এটা হচ্ছে পরবর্তী স্টেজ। এই পর্যায়ে আমরা এতটা জটিলতায় যাই না। এটার পাশাপাশি, এই ওয়াই কস্টের পাশাপাশি এই কস্ট গুলো একবার কাউন্ট করা হবে। ব্যাপারটা লক্ষ্য করেন, যেহেতু প্রসঙ্গটা আসছে আমি বলি। করার পর এখানে 1800, এখানে 1500, দুইটাকে দিয়ে কি করা হবে, একটা স্ক্যাটার গ্রাফ করা হবে। হুম, স্ক্যাটার গ্রাফ করে আবার নতুন করে একটা ফিক্সড কস্ট বের করা হবে, আবার ভেরিয়েবল বের করা হবে, দেন যায় মিলবে, ঠিক আছে? এটা হচ্ছে পরবর্তী স্টেজে, অর্থাৎ লিস্ট স্কয়ার মেথডে একটা ইনফরমেশন বের করার পর আবার একটা স্ক্যাটার গ্রাফ প্লট করা যায়, করে তারপর বের করা যেতে পারে, ঠিক আছে? তখন এটা একটু কাছাকাছি আসে, অল্প ডিফারেন্সে আসে তখন যদি করা হয়। এইখানটা কি এইরকম নাকি যে সেন্ট্রাল ভ্যালু মানে যেটা আছে ওইটাই ওইটাই দেখলাম, যেমন সেন্ট্রাল ভ্যালু হচ্ছে 5 ইউনিট, 5 ইউনিটের হ্যাঁ, ভ্যালু যেটা আসে ওইটা মিলে যায়। ওটাতে 2001 হয়, আর এখানে একটু আছে টোটাল কিছু কস্ট দুই ডিফারেন্স হাজার আসার কথা, কিছু অল্প কিছু ডিফারেন্স আসার কথা, মানে এটা ঠিক আছে? শুধু সেন্ট্রাল ভ্যালুর ক্ষেত্রে এটা ঠিকঠাক আসে মনে হয়, এরকম এই তাহলে আরেকটা মেথডটাতে। দেখেন তো, একটু আট করে দেখেন তো, কাছাকাছি হয়ে যাওয়ার কথা। আট, আটে হয় না, বা শুধু 5-এর ক্ষেত্রে হয় আমি দেখলাম। আটে কত আসছে? 8 হচ্ছে 218 যোগ 911, 2655। এই তো মানে অল্প একটু ডিফারেন্স আসে, বুঝতে পারছেন? এটাকে রিকগনাইজ করে নিতে হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার। ওকে, আমাদের আপাতত ইয়া হচ্ছে যে, এই অ্যাকচুয়ালি কি যে, এই যে মেথড গুলো আছে এর মধ্যে যে স্ক্যাটার গ্রাফ মেথডটা আছে, এটা টোটালি একটা কি, মানে অ্যাসাম্পশনের উপর ধরে করে। আমরা এখানে সময়ও দিব না, আমরা মেজর রাখবো কোনটা, হাইলো পয়েন্ট মেথড আর লিস্ট স্কয়ার মেথড। ক্লিয়ার? তাহলে জি আমার স্যার। বিশ্বাস সেটা আমরা দেখাতে পারলাম। আমরা একটু পরবর্তীতে একটু আগাই, আমরা যদি এরপরে দেখি কস্ট ফাংশনটা কি দাঁড়াচ্ছে। কস্ট ফাংশনটা দাঁড়াচ্ছে
y ইকুয়াল টু 911 প্লাস 21786 এবং বলছে যে একটা রিকোয়ারমেন্ট ছিল ফাইন্ড আউট দ্য টোটাল কস্ট অফ 12 ইউনিটস আর শিফট, অর্থাৎ 12 ইউনিটের টোটাল কস্টটা কত আসবে। তাহলে আমি যদি আমার কস্ট ফাংশনটা জানি, এই কস্ট ফাংশনে যদি আমি এক্স ইকুয়াল টু কত বলেছে 12, এখানে 12 প্লট করে দিই এক্স এর জায়গায়, তাহলে কি হবে 13,546 টাকা আসার কথা। ঠিক আছে, তো আমরা লাস্ট ক্লাসে হাইলো পয়েন্ট মেথডটা ক্লিয়ার করেছিলাম, আজকে লিস্ট স্কয়ার মেথডটা একটু দেখালাম। এতে হয়তো আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়বে। আসেন দেখি আমার টপিকস এর পরে কি আছে। এখানে আরেকটা অঙ্ক ডেভেলপ করা হয়েছে, এটা একটা টোটাল প্র্যাকটিসের জন্য খুবই ভালো একটা অঙ্ক। প্র্যাকটিসের জন্য ভালো কেন বলছি, অনেকগুলো বছর দিয়ে অঙ্কটা আছে বা অনেকগুলো মান দিয়ে আছে, ডাটা অনেক বেশি আছে, প্র্যাকটিসের জন্য খুবই ফাইন একটা অঙ্ক। জাস্ট লক্ষ্য করেন, আমি এই কাহিনী আর পড়তেছি না, রিকোয়ারমেন্টে কি আছে আমি একটু লাইট দিয়ে দিই যাতে আপনারা এটা প্র্যাকটিস করে বাসায় করে নিতে পারেন। হ্যাঁ, এখানে হাইলো পয়েন্ট মেথড আর রিগ্রেশন মেথড দুটোই করতে বলেছে। ফর প্র্যাকটিসের জন্য এটা খুবই সুন্দর একটা অঙ্ক। কি বলা হচ্ছে, ইউজিং দ্য হাইলো পয়েন্ট মেথড এস্টিমেট ফিক্সড কস্ট এন্ড ভেরিয়েবল কস্ট পার ডে। কারণ এটা একটা মনে হয় কিসের, একটা হোটেলের পার ডে অকুপেন্সি ডে, অর্থাৎ পার ডে তে কি অবস্থা দাঁড়াচ্ছে। ইউজিং দ্য কস্ট ফর্মুলা ফাইন্ড আউট টোটাল কস্ট অফ 1000 occupancy days. হ্যাঁ, হোয়াট আদার ফ্যাক্টর ইন এডিশন টু occupancy days, অর্থাৎ কস্ট ড্রাইভার এর বাদে, occupancy day বা কস্ট ড্রাইভার এটার বাদে আর কি কি ফ্যাক্টর কস্টকে ইফেক্ট করতে পারে। হ্যাঁ, রিপিট নাম্বার 4 এ বলছে রিপিট 1 and 2 ইউজিং লিস্ট স্কয়ার রিগ্রেশন মেথড, অর্থাৎ এই দুইটা রিগ্রেশন মেথডে আবার করো। ঠিক আছে, এই ছিল আমার অঙ্কের ম্যাথ। তাহলে দেখেন, যদি আমরা সলভ করতে যাই, প্রথম ইন কেস অফ হাইলো মেথড আমরা একটু দেখার চেষ্টা করি। মান্থ ছিল জানুয়ারি থেকে ডিসেম্বর, তাহলে অবজারভেশন কয়টা, 12 ছিল। অকুপেন্সি ডেজ মানে বছরে বা মাসে কতদিন ছিল আর কি, এরকম একটা অকুপেন্সি ডেজ ছিল। তারপর ইলেকট্রিসিটি কস্ট এত হয়েছিল। ঠিক আছে, অকুপেন্সি ডেজ এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর আমার এক্স, আর টোটাল কস্ট এটা হচ্ছে আমার ওয়াই। এতটুকু মাথায় নিয়ে আমরা যদি হাইলো পয়েন্টে যাই, হাইলো পয়েন্টে করতে গেলে অঙ্কটা কি দাঁড়াবে, আমরা একটু দেখে নেই। আমরা যদি হাইলো পয়েন্টে যাই তাহলে আমাদের মেজর কনসেন্ট্রেশন ওয়াজ হাই অ্যাক্টিভিটি and low activity, and high activity cost and low activity cost. In occupancy days, what is my high activity? Just find out high activity. In the month of July, in the month of July, August, that was August 2406, that is my high activity. And regarding that high activity, my cost was 5148. 5148. High পেয়ে গেলাম, high one. Find out the low one. Low কোন মান্থে আছে একটু দেখেন তো। অক্টোবর মান্থ। 1 to 4, 1 to 4 and cost 1588। 1588. এটা হচ্ছে লো অ্যাক্টিভিটি, লো অ্যাক্টিভিটি, লো অ্যাক্টিভিটি কস্ট, হাই অ্যাক্টিভিটি, হাই অ্যাক্টিভিটি কস্ট। আমরা কিন্তু অ্যাকর্ডিং টু হাইলো পয়েন্ট মেথড ভেরিয়েবল কস্ট কিন্তু পেয়ে গেছি। কিভাবে বের করবো এখন একটু দেখে নেই, একটু রিকল করা আমাদের বিষয়টাকে। হাই অ্যাক্টিভিটি কস্ট এখানে আমি লিখে রেখেছি। হুম, এটা ছিল হাই অ্যাক্টিভিটি কস্ট এত, তাহলে হাই অ্যাক্টিভিটি কস্ট, হাই অ্যাক্টিভিটি, low cost, low activity, low cost, low activity. By simplifying 1.56 per day.
ভেরিয়েবল কস্ট পোর্শনটা আমরা পেয়ে গেলাম 1.56 পার ডে। এবার ফিক্সড পোর্শনটা বের করে নেই। ফিক্সড পোর্শনটা বের করার জন্য আমার যে কোনো একটা পেয়ারকে চিন্তা করতে হবে। হাইকে চিন্তা করলে হবে, লোকে চিন্তা করলে হবে, কি হবে? সেম আসবে। দেখেন কি করা হচ্ছে। যদি হাই অ্যাক্টিভিটি যে চিন্তা করি, হাই অ্যাক্টিভিটির টোটাল কস্ট কত? টোটাল কস্ট 5148 টোটাল কস্ট। আর এখানে অ্যাক্টিভিটি ছিল কত? 2406, and we have per activity variable cost 1.56। তাহলে 2406 variable cost 1.56 মাইনাস করলে ফিক্সড কস্ট 1395, fixed portion 1395. If I consider the low activity and low activity cost, you get the same fixed cost. Low activity total cost 1588, low activity 124 variable cost per unit. You will get fixed portion 1395. That means variable cost বের করার পর, বের করার সময় যে কোনো একটা পেয়ার এটা ধরে করা যাবে, আদারওয়াইজ ইউ ক্যান ডু উইথ দ্যাট পোর্শন। তো আমাদের কস্ট ফাংশনটা কি দাঁড়াবে? 1395 প্লাস 1.5c ইন্টু এক্স। তো আমার কোশ্চেনে বলেছিল 1000 অকুপেন্সি ডেজ, তার কস্ট কত আসবে? তার মানে এক্স ইকুয়াল টু কত? 1000। এক্স ইকুয়াল টু 1000। তো আমরা ফর্মুলাতে প্লট করলে 2955। আমি কি হাইলো পয়েন্টটা আবার বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, একটু রেসপন্স করেন, তাহলে হয় কি, আসলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্সটা এখন তো রোজার কারণে করা লাগছে। আমরা যখন ফিজিক্যাল ক্লাসে যাইতে পারবো, দেখবেন যে আরো বেশি ইন্টারেস্টিং হবে। হ্যাঁ, কোশ্চেনে কিন্তু আমি আপনাকে একটু দেখাচ্ছি। এখানে একটা ইস্যু ছিল, দেখেন রিকোয়ারমেন্ট কি, একটু পড়েন তো সবাই, সবাই একটু মনোযোগ দিয়ে পড়েন। What other factor in addition to occupancy days may affect the variation of cost? এই যে কস্টটা চেঞ্জ হচ্ছে, মান্থ আফটার মান্থ কস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটা হোটেলের ইনফরমেশন। তো যত বেশি গ্যাস্ট আসবে, গ্যাসকে সার্ভিস দিতে হবে, তো হবেই, তো কস্ট চেঞ্জ হবেই। তো কস্ট শুধুমাত্র অকুপেন্সি ডেজ, এই যে কস্ট ড্রাইভার, এটার উপর ডিপেন্ড করবে না। দেয়ার মে সাম আদার ফ্যাক্টর which may affect the cost, fixed cost, or affect the total cost. In that case, what other factor except occupancy days? আমরা হাইলোপ্যান মেথডটা করেছি কিভাবে? occupancy days কে কস্ট ড্রাইভার ধরে। এর বাইরেও আর কি কি ফ্যাক্টর হতে পারে যেটা কস্টকে আমার চেঞ্জ করবে? দ্যাট ওয়াজ মাই কোয়েশ্চেন। ঠিক আছে, আমি অ্যান্সার প্লট করে রাখছি। আপনারা আমাকে একটু বলতে পারবেন যে নিজের একটু চিন্তা করে বলেন তো, ওপেন ডিসকাশন, কি কি ফ্যাক্টর হতে পারে বাকিগুলা একটু চিন্তা করে বলেন তো। স্যার এখানে তো একটা ফিক্সড কস্ট থাকবেই, হ্যাঁ, যেটা আমার ভ্যাকেন্সি থাকলেও হবে, লোক আসলেও হবে। হ্যাঁ। এইটা তো তো না, কনসিডার করে না। ভেরিয়েশন তো বলেছে, বেসিক্যালি ভেরিয়েবল কস্ট গুলো কেন চেঞ্জ হয়ে যায় ওইটাই বলা হচ্ছে আর কি। ফিক্সড কস্ট তো ফিক্সডই থাকবে উইদিন দ্য রেঞ্জ, রেলিভেন্ট রেঞ্জ, ঠিক আছে? তো আর কি কি ফ্যাক্টর থাকতে পারে যার কারণে আমার কস্টের মধ্যে ভেরিয়েশন আসবে? একটা হোটেলে চিন্তা করেন কি কি কষ্ট আসছে, আমি দেখাচ্ছি, দেখেন একটু পরে। ওয়েদারের একটা বিষয় থাকবে, ঠিক আছে? উইন্টার ইলেকট্রিসিটি কনজাম্পশন একরকম হবে, সামারে ভিন্ন হবে, ঠিক আছে?
তারপর ডে লাইট আওয়ার, ঠিক আছে, তারপর হলিডে লাইটিং অফ স্পেশাল ইভেন্টস, চেঞ্জ ইন ইলেকট্রিসিটি রেটস, মেনটেন্যান্স ইস্যু অফ ইকুইপমেন্ট, লন্ড্রি ভলিউম, কি পরিমাণ লন্ড্রি সার্ভিস দেওয়া লাগতেছে, রেস্টুরেন্ট বার ইউজেস লেভেল, এই আইটেমগুলোকে এছাড়া কনসিডার করতে হবে অকুপেন্সি ডের বাইরেও, ঠিক আছে। কারণ আপনি দেখেন সিজনাল ওয়াইজ কেন বলা হচ্ছে, শীতকালে যে পরিমাণ ইলেকট্রিসিটি কনজাম্পশন হবে একটা হোটেলে, ঠিক আছে, এসি কি চলবে তখন উইন্টারে? তাই না, কম চলবে, ইলেকট্রিসিটি বেরি করবে। ডে লাইট আওয়ার রয়েছে, মানে সামারে কি হবে, দিন যখন বড় থাকে তখন কি ইলেকট্রিসিটি লাইট টাইট কম জ্বালানো হবে। আবার উইন্টারে কি হয়, আগে আগে সন্ধ্যা হয়, লাইটিং আগে আগে হয়ে যাবে। এই ইস্যুগুলা এখানে চলে আসবে, একটু মাথায় নিলেই হয়ে যাবে, ঠিক আছে। আপনাদের একটু দেখে ফেলেন। আর এটা আসলে আমি তো স্লাইডটা আজকে দিয়ে দেবো, দেখা যাবে, হ্যাঁ, আমরা একটু আগাই, ঠিক আছে। এখানে একটা ছোট্ট একটা প্রবলেম, হাইলো পয়েন্ট মেথড আর রিগ্রেশন মেথড নিয়ে আমি একটু ডিসকাস করে দিই, আপনারা এটা একটু বাসায় করে নেবেন। হ্যাঁ, আমি কিন্তু এই ম্যাথটার রিগ্রেশনটাও দেখাই নাই, এটা আপনাদের হোম টাস্কের মতো থাকবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। হ্যাঁ, এই ম্যাথের রিগ্রেশনটা করে নিয়েন, হ্যাঁ, জাস্ট ফর্মুলাটা প্লট করলেই হয়ে যাবে। এখানে একটা ছোট্ট অঙ্ক ছিল, ঠিক আছে, এখানে আমি আপনাকে একটু বলে দিচ্ছি, দাঁড়ান। এটা হচ্ছে অ্যাক্টিভিটি, দ্যাট ইজ মাই কস্ট। এখন হাইলো পয়েন্ট মেথডটা গুলো করতে বলেছে, পাশাপাশি কি বলেছে, ইউজিং দ্য কস্ট ফর্মুলা প্রিডিক্ট দ্য টোটাল কস্ট অফ রিপেয়ার 14 আওয়ার্স। এই আওয়ার গুলো আছে 14 আওয়ার্স হলে তার কস্ট কত আসবে, ঠিক আছে। আবার রিকোয়ারমেন্ট আবার বলেছে রিপিট দ্য সেম অ্যাবাভ ইউজিং লিস্ট স্কয়ার রিগ্রেশন মেথড, ঠিক আছে। কনফিডেন্স আছে না, ওটা করা যাবে না, আমরা কি কনফিডেন্স পাচ্ছি? পারবো স্যার ইনশাল্লাহ। দ্যাটস গুড, দ্যাটস গুড, এগুলো পারা যাবে। আর আমার আগের অঙ্কগুলা ভিডিওটা একটু দেখলেই, আজকে শীটটা দিয়ে দিলেই এই দুটো অঙ্ক আপনারা করে নিন, তাহলে কি হবে, আপনার মধ্যে আরো কনফিডেন্স আরো বেড়ে যাবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের পোর্শন A2, cost behavior analysis and segregation of mixed cost to variable and phase, এই পর্যন্তই এনাফ, এর বাইরে আর স্যার লাভ এখানে যে নেই। লিনিয়ার ইকুয়েশন একটা ইয়ে ছিল, ওইটা কি? ওইটাই তো দেখালাম, এই যে রিগ্রেশন, না না, লিনিয়ার ইকুয়েশন একটা ছিল না, যে গ্রাফ গ্রাফে যেটা করে। স্ক্যাটার গ্রাফটা আসলে কি, আমি একটু স্ক্যাটার বলি। গ্রাফ। স্ক্যাটার গ্রাফটা আসলে একটা ইয়া ইস্যু হয়ে দাঁড়ায়, জাস্ট মিনিট। স্ক্যাটার গ্রাফটা আমি, এটা আসলে খুব একটা ইউজ হয় না, ঠিক আছে। আর টোটালি একটা মানে কি অথেন্টিক না, করা যায়, ঠিক আছে। আমি আপনার তাহলে একটু যদি দেখতে চান, আমি জাস্ট একটু দেখাই আপনার স্ক্যাটার গ্রাফ ব্যাপারটা কি দাঁড়ায়। স্ক্যাটার গ্রাফ হচ্ছে কি, জাস্ট এই যে দেখেন, এই যে এটা তো আমার এক্স, এটা হচ্ছে ওয়াই। তখন কি করবেন, আপনারা যে কোশ্চেনে যে কস্ট ফিগার গুলো দেওয়া আছে, ফিগার গুলা আপনার তো এখানে ইয়া করবেন, করে করে কস্ট গুলাকে বসাবেন এইভাবে, বসালেন না, তারপর এই কস্ট গুলার মাঝামাঝি, ঠিক আছে, একটা লাইন টানতে হবে। এটাকে খুব সাইন্টিফিক কিছু বলে না, ঠিক আছে, মাঝামাঝি। তখন দেখেন এখানে একটা কষ্ট পড়ে গেছিল, ঠিক আছে। তার মানে এখান থেকে টোটাল কস্ট, আর এই মাঝামাঝি কাটটা যেখানে মিলবে সেটাকে বলা হবে ফিক্সড কস্ট, ঠিক আছে। তাহলে এই টোটাল কস্ট থেকে এটা বাদ দিলে কি আসবে, ভেরিয়েবল কস্ট। আর এখানকার নাম্বার অফ ইউনিট, এটা দ্বারা ডিভাইড করলে কি চলে আসবে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এটা অ্যাকচুয়ালি একটা মানে খুব সাইন্টিফিক কিছু হয় না এই মেথডটা, ঠিক আছে। এই কারণেই আমি আর এত গুরুত্ব এটার উপর দিচ্ছি না, ঠিক আছে। আপনার কি মনে হয় যে এটা একটা অঙ্ক দেখালে আপনাদের সুবিধা হয়? যদি এরকম মনে করেন তো আমি দেখাতে পারবো, জাস্ট এই জিনিসটা করা হয়।
টোটাল স্যার ডাটাগুলো দেওয়া থাকে, একটা গ্রাফে নেওয়া হয়, নেওয়ার পর মাস বরাবর একটা লাইন টানা হয়। ঠিক স্যার আছে? একটা ম্যাথ দেখান স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমাকে রেডি করে নেক্সট দেখাইতে হবে। ঠিক আছে, ক্লাস হলো সরাসরি দেখা দিতে পারতাম। হুম, ঠিক আছে। নেক্সট ক্লাসে এটার উপর একটা ম্যাথ তো আপনাদের দেখাবো না, হ্যাঁ। ওকে স্যার। আমরা একটু আগাই, আমরা একটু যেহেতু এটা মোটামুটি A2 শেষ হলো, আমরা তাহলে B1 এ যেতে হবে, দ্যাট ইজ অ্যাবজর্পশন কস্টিং এন্ড ভেরিয়েবল কস্টিং। আমি যদি একটু স্লাইডটা চেঞ্জ করি, এটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তো আমরা যদি পরবর্তী টপিকে যাই, সিলেবাসের B1 এ কিন্তু দেখলাম B1, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এন্ড ডিরেক্ট কস্টিং। এটা কিন্তু ম্যানেজমেন্টের একটা কমন চ্যাপ্টার। ঠিক আছে, এটা কি এই চ্যাপ্টারটা কয়জনের করা আছে একটু দেখি তো, একটু কথা বলে নিই। অনেকের তো করা থাকার কথা, এই চ্যাপ্টারটা কি এরকম করা আছে অনেকের? কিছুটা আইডিয়া আছে স্যার। কিছুটা আইডিয়া আছে। অ্যাকচুয়ালি দুটো মেথড, অ্যাবজর্পশন কস্টিং এন্ড ডিরেক্ট কস্টিং। ডিরেক্ট কস্টিং আবার অন্য অনেকগুলো নাম বলে, ভেরিয়েবল কস্টিং, মার্জিনাল কস্টিং। তো ব্যাপার হচ্ছে প্রিপারেশন অফ ইনকাম স্টেটমেন্ট by using both the method, and both the method will show different net income, same information, but in case of absorption costing, net income will be totally different from the net income comes from direct costing. অর্থাৎ অ্যাবজর্পশন কস্টিং থেকে যে ইনকাম নেট ইনকাম বের হবে, ডিরেক্ট কস্টিং এর নেট ইনকামটা কি হবে? সেম আসবে। তাহলে দেখেন লক্ষ্য করে, একই ম্যাথ ইনফরমেশন তা ধরে করছি, তাহলে ইনফরমেশন বেরি করছে। তাহলে আমাকে এখানে কি করতে হবে? ইনকাম স্টেটমেন্ট প্রিপারেশন শিখতে হবে, অ্যাজ ওয়েল এজ হোয়াই দ্য ডিফারেন্সেস অ্যারাইজড you have to explain it in a reconciliation statement. That means এখানে দুটো ইস্যু আমাদের, একটা হচ্ছে প্রিপারেশন অফ ইনকাম স্টেটমেন্ট as well as preparation of reconciliation statement. In income statement you will find out profit under absorption and direct costing, and reconciliation statement will show you the difference, show you the logic or cause behind the difference, কেন ডিফারেন্সটা হচ্ছে সেটা রিকনসিলিয়েশন স্টেটমেন্টে ইয়ে করা হয়, হ্যাঁ। তো আমরা যদি একটু ভিতরে আস্তে আস্তে যাই, ফার্স্ট অফ অল মার্জিনাল কস্টিং, ভেরিয়েবল কস্টিং আর ডিরেক্ট কস্টিং, যেটা হোয়াট ইজ মানে আমাদের সিলেবাসে যাচ্ছি, মার্জিনাল কস্টিং টার্মটা ইউজ করা হয়েছে সিলেবাস, হ্যাঁ, আবার কোথাও কোথাও ভেরিয়েবল কস্টিং ইউজ করা হয়েছে। বোথ আর সেম। আমাকে শুধু একটা ইনফরমেশন দেন, আমি যদি আপনাকে বলি, জাস্ট বোঝার জন্য আমি বলছি, বলে ধরেন ফর এক্সাম্পল আমাদের প্রোডাকশন কস্ট, ঠিক আছে, ডিরেক্ট মেটেরিয়াল লাগে না, ডিরেক্ট লেবার লাগবে, তারপর ফ্যাক্টরি, ওভারহেড লাগবে। ফ্যাক্টরি ওভারহেড আবার দুই রকম, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। অল দিস আর ইউর প্রোডাকশন কস্ট অর কস্ট অফ প্রোডাকশন। জাস্ট চিন্তা করেন, আমরা কস্টশিট দেখেছি না কোথাও? কস্টশিটে কি হয়? ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে কি হবে? কস্ট অফ প্রোডাকশন বের হয় না? এম আই ক্লিয়ার? তাহলে যোগ করলে কি হবে? কস্ট অফ জি স্যার। প্রোডাকশন বের হবে।
কস্ট অফ প্রোডাকশন বের হবে, তাই তো? এখন লক্ষ্য করেন, ডিরেক্ট ম্যাটেরিয়াল টোটালি ভেরিয়েবল, direct labor it is also variable, factory overhead variable portion, and factory overhead is fixed. That means cost of production এটা কি variable, direct material, direct labor কি variable, factory overhead একটা অংশ variable, একটা অংশ কি fixed। এই যে বিষয়টা এখানেই রয়েছে absorption costing আর direct costing। In case of direct costing or variable costing or marginal costing, cost of production treated only the variable portion, অর্থাৎ direct material, direct labor and variable factory overhead। অর্থাৎ যখন আমি direct costing এ করব তখন cost of production বলতে direct material কে নিব, direct labor কে ধরবো আর variable factory overhead কে ধরবো। আমি ইনিশিয়াল আলোচনায় বলছি, ঠিক আছে? তো যখন ভেরিয়েবল কস্টিং চিন্তা করা হয়, in case of variable costing, cost of production considered only the variable portion of manufacturing cost, that means direct material, direct labor and variable factory overhead, ঠিক আছে? আর in case of absorption costing, cost of production include all variable and fixed, অর্থাৎ এগুলা তো থাকবেই, এর পাশাপাশি কি এই যে এখানে ফিক্সড পোর্শনটুকু ছিল না, ফিক্সড পোর্শনটুকু কি হবে অ্যাবজর্পশনে চিন্তা করা হবে কস্ট অফ প্রোডাকশন হিসাবে। সে কি করবে, ডিরেক্ট ম্যাটেরিয়াল কে ধরবে, ডিরেক্ট লেবার কে ধরবে, ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েবলটাকেও ধরবে, ফ্যাক্টরি ওভারহেড ফিক্সডটাকেও ধরবে। এই ধরার কারণে কি হবে, কস্ট অফ প্রোডাকশন চেঞ্জ হয়ে যাবে। কস্ট অফ প্রোডাকশন যদি এখানে হয় 10 টাকা, এখানে হবে কত 8 টাকা, কারণ ফিক্সড পোর্শনটা আমি এখানে নাই। এখন লক্ষ্য করে প্রোডাকশন 8 টাকা হয়ে গেল, যখনই কস্ট প্রোডাকশন 8 টাকা হয়ে যাবে তাহলে কি দাঁড়াচ্ছে, ইন কেস অফ অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম ভ্যালু অফ ক্লোজিং স্টক, মাইন্ড ইট, ভ্যালু অফ ক্লোজিং স্টক বেশি হবে কম্পেয়ার টু ডিরেক্ট কস্টিং অর ভেরিয়েবল কস্টিং। আর ক্লোজিং স্টক কমন কোশ্চেন, একটা কোশ্চেন আইকিউ টেস্ট, if value of closing stock is more or higher, then gross profit will be higher or lower। স্যার Closing আরেকবার stock, বলবেন? closing stock, the value of closing stock is high, then gross profit or net profit will lower or higher, নেট প্রফিট হায়ার। net profit higher। এখন চিন্তা করেন ইনফরমেশন সেম, ঠিক আছে? এর ভ্যালু অফ ক্লোজিং স্টক যা আসবে 8 টাকা ধরলে, এখানে কি পার ইউনিটে 2 টাকা ভ্যালু অফ ক্লোজিং স্টক বেড়ে যাবে না? বুঝতে পারেন বিষয়টা? আর জি এই স্যার। কারণেই মূলত কি হবে, অ্যাবজর্পশন কস্টিং উইল শো ইউ হায়ার প্রফিট ইন কেস অফ ইনভেন্টরি ভ্যালুয়েশন, ডিউ টু ইনভেন্টরি ভ্যালুয়েশন, ঠিক আছে? এখন লক্ষ্য করেন অ্যাবজর্পশন কস্টিং এ প্রফিট বেশি হয়, তাহলে আমি যখন এক্সটার্নাল রিপোর্ট তৈরি করব ফর দা এক্সটার্নাল পার্টি, দেন আই নরমালি ইউজ অ্যাবজর্পশন কস্টিং, প্রফিট বেশি দেখায়, it will increase my performance evaluation process। আর যখন আমি ডিসিশন মেকিং অ্যাসপেক্টে থাকবো, ইন্টারনালি আমি চিন্তা করতেছি, তখন আমি কি করব, ডিরেক্ট কস্টিং চিন্তা করব। তার মানে অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট ইজ প্রিপেয়ার্ড ফর থার্ড পার্টি এক্সটার্নাল গ্রুপস, আর ফর ডিসিশন মেকিং পারপাস ইন্টারনাল ম্যানেজমেন্ট উইল রিলাই অন ভেরিয়েবল কস্টিং সিস্টেম। এম আই ক্লিয়ার? ইনিশিয়াল ডিসকাশন জি স্যার। আইডিয়া পেয়েছি। এবার চলেন আমরা আস্তে আস্তে টপিক্সের ভিতরে যাই, এই কথাগুলি আস্তে আস্তে বলা হবে। লক্ষ্য করেন, এখন যদি আপনাকে আমি কোশ্চেন করি, হোয়াট ইজ ডিরেক্ট কস্টিং, হোয়াট ইজ ভেরিয়েবল কস্টিং, হোয়াট ইজ মার্জিনাল কস্টিং, ক্যান ইউ সে সামথিং? স্যার কি হবে বলেন তো, একজন ওপেন ডিসকাশন। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং
ফ্যাক্টরি ওভারহেডের ভেরিয়েবল পোর্শন নিয়ে হচ্ছে ভেরিয়েবল কস্ট বা মার্জিনাল কস্ট। ইয়েস, এটাকে স্যার আমরা অন্যভাবে বুঝে বলা বলতে যায় পারি। যে হ্যাঁ, বলেন বলেন, প্লিজ প্লিজ বলেন। এটার অন্যভাবে বলা যায় যে এক্সট্রা 1 ইউনিট উৎপাদন করতে যে পরিমাণ এক্সট্রা খরচ হবে সেটা ভেরিয়েবল কস্টিং বা মার্জিনাল কস্টিং। হ্যাঁ, ফিক্সড পোর্শনটাকে ধরা হয় না। তাহলে একটা ডেফিনেশন আমরা দাঁড় করে দিতে পারি, মার্জিনাল কস্টিং ইজ এ সিস্টেম অফ প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট হোয়ার cost of production is considered only variable cost, that is direct material, direct labor and variable factory overhead. এবার আমি যা বললাম একটু দেখেন আমার এতে কি আছে, শীটে কি আছে। মার্জিনাল কস্টিং, অনলি ভেরিয়েবল কস্ট আর চার্জ টু প্রোডাক্ট। ঠিক আছে, ঠিক আছে। আর ট্রিটেড পিরিয়ড কস্ট এন্ড রিটার্ন অফ অল ইন এগেইনস্ট কন্ট্রিবিউশন। অর্থাৎ ফিক্সড কস্টটাকে কস্ট অফ প্রোডাকশন হিসেবে ট্রিট করা হয় না, কস্ট অফ প্রোডাক্ট হিসেবে ধরা হয় কি অনলি ভেরিয়েবল কস্ট। ডেফিনেশন কি বললাম, মার্জিনাল কস্টিং ইজ এ টেকনিক অফ কস্ট অ্যাকাউন্টিং ফায়ার অনলি ভেরিয়েবল কস্ট আর কনসিডার্ড ফর প্রোডাক্ট কস্টিং এন্ড ফিক্সড কস্ট আর ট্রিটেড অ্যাজ পিরিয়ড কস্ট। এখানে একটা টেকনিক্যাল টার্ম ইউজ করা হয়েছে, প্রোডাক্ট কস্ট এন্ড period cost. Do you have any idea what is product cost and what is period cost? জি স্যার। একটু বলেন তো, অন্যরা ক্লিয়ার হোক। স্যার প্রোডাক্টের সাথে রিলেটেড যেটা সেটা হলো প্রোডাক্ট কস্ট, যেমন যত ইউনিট প্রোডাক্ট হবে তার উপর বেস করে প্রোডাক্ট কস্টটা ইনক্রিজ আর ডিক্রিজ হবে। বাট ভেরি গুড, ভেরি গুড। পিরিয়ড হ্যাঁ, কস্ট, পিরিয়ড কস্টটা হলো একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ডের উপর, সে 1 মান্থ, 1 ইয়ার, 6 মান্থ, 3 মান্থ, এটা নর্মালি ফিক্সড হয়, একটা পোর্শন পর্যন্ত ফিক্সড হয়। হ্যাঁ, 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 দ্যাটস গুড। অর্থাৎ প্রোডাক্ট কস্ট হচ্ছে যে কস্ট গুলাকে উই ক্যান অ্যাসাইন ডিরেক্টলি টু দ্য প্রোডাক্ট, আর পিরিয়ড কস্ট রিলেটেড টু টাইম, উই হ্যাভ টু শো ইট ইন ইনকাম স্টেটমেন্ট। ভেরি গুড, ভালো বলেছেন। ওকে, আমরা একটু আগাই। এখানে একটু গোত্র একটু দেখেন, প্রোডাক্ট কস্ট এন্ড পিরিয়ড কস্ট। প্রোডাক্ট কস্ট হচ্ছে মোটা দাগে ডাইরেক্টলি রিলেটেড টু দ্য প্রোডাকশন, গুডস প্রোডাকশন করতে। আর পিরিয়ড কস্ট নট ডিরেক্টলি রিলেটেড টু দ্য প্রোডাক্ট কস্ট, হ্যাঁ, up to the income statement in the period of which they are incurred. ঠিক আছে, কি বলা হচ্ছে প্রোডাক্ট কস্ট, direct material, direct labor, manufacturing overhead or factory overhead, variable and fixed. আর পিরিয়ড কস্টে বলা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আর সেলিং ওভারহেড। এখানে আমার সিলেবাসে একদম মোটা দাগে বলা ছিল ডেফিনেশন মার্জিনাল কস্টিং, তারপর কি প্রিন্সিপাল অফ মার্জিনাল কস্টিং ও ভেরিয়েবল কস্টিং। কি কি প্রিন্সিপাল বলা যেতে পারে দেখো, costs are divided into two, fixed and variable cost, marginal variable costing এর ক্ষেত্রে। ঠিক আছে, fixed and variable, only variable manufacturing cost is treated as product cost, fixed costs are treated as period cost, contribution concept is used to measure profitability, কারণ contribution concept মানে কি সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিব তাহলে কি বের হবে, কন্ট্রিবিউশন মার্জিন বের হবে। এই অ্যাপ্রোচটা তারা ফলো করে। প্রফিট ডিপেন্ডস অন সেল নট প্রোডাকশন, কি পরিমাণ সেল হবে তার সাথে প্রফিট বেরি করবে। কেন এই কথা বলা হচ্ছে, এই কথা বলা হচ্ছে এই কারণে অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে কি হবে, ওই যে ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি, ওই কারণে প্রফিটটা বেড়ে যায়। ইনভেন্টরি ইজ ভ্যালুড এট ভেরিয়েবল প্রোডাকশন কস্ট, অ্যাসিউম কস্ট বিহেভিয়ার উইদিন রেলেভেন্ট রেঞ্জ। এই যে কথাগুলো বললাম এখান থেকে কথাগুলো কিন্তু মনে রাখা খুব ইজি। দুইটা কস্ট ডিভাইড করা হয়, ভেরিয়েবল কস্টকে কস্ট অফ প্রোডাকশন ধরা হয়, ফিক্সড কস্টকে পিরিয়ড কস্ট ধরা হয়, কন্ট্রিবিউশন কনসেপ্ট ইউজ করা হয়। এই 3-4টা পয়েন্ট লিখতে পারলে প্রিন্সিপাল লেখা হয়ে যাবে, এটা 2-3 মার্কসের কোশ্চেনে বেশি আসবে না। এম আই ক্লিয়ার? আমরা একটু জি স্যার। আগাই, হ্যাঁ, এগুলো আপনারা দেখলেই পারবেন। এখন লক্ষ্য করেন, এই কথাগুলো তো আমি বলে ফেলছি অলরেডি, ভেরিয়েবল কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং। আমি একটা কথা বললাম, দুটো মেথডে অ্যাবজর্পশন কস্টিং এন্ড ভেরিয়েবল কস্টিং প্রফিট ডিফার করে।
কেউ কি বলতে পারবেন কখন দুটো মেথডে প্রফিট ডিফার করবে না? যখন টোটাল প্রোডাকশন আর টোটাল সেল সমান হবে। সমান হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই অঙ্কে অ্যাবজর্পশন এবং ভেরিয়েবল কস্টিং এ প্রফিট ডিফার করার মেইন রিজন, ওয়ান অফ দ্য only one reason is inventory valuation. And if there is no inventory, there is no profit differentiation. Profit will be the same. যা প্রোডাক্ট তাই সেল, এই যদি হয় অবস্থা, তাহলে অ্যাবজর্পশন কস্টিং এ প্রফিট যা আসবে, ভেরিয়েবল কস্টিং এ প্রফিট কি হবে? সেম আসবে। এটা একটু মনে রাখেন, সেম আসবে। এখানে একটু ডিটেল যাওয়া, আস্তে আস্তে অঙ্কের দিকে আমরা যাব। কি বলা হচ্ছে দেখেন, ভেরিয়েবল কস্টিং। আন্ডার ভেরিয়েবল কস্টিং, এটা আমি বারবার বলছি কারণ এটার উপরে ম্যাথ ডিপেন্ড করবে, টোটালি ম্যাথ ডিপেন্ড করবে এই লেকচারটার উপর। আন্ডার ভেরিয়েবল কস্টিং, only variable manufacturing costs are included in product cost. অর্থাৎ cost of production or production cost per unit totally depends on variable cost. In case of variable costing, variable cost. তো প্রোডাক্ট কস্ট কি কি হবে? ডিরেক্ট মেটেরিয়ালকে ধরতে হবে, ডিরেক্ট লেবারকে ধরতে হবে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডকে ধরতে হবে। ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই তিনটা মনে থাকবে তো? একে কিন্তু অঙ্কের মূল বিষয়, এখান থেকেই অঙ্কটার সৃষ্টি হবে। আর ইন কেস অফ production costing system, production cost will be treated as variable plus fixed manufacturing cost. Variable plus fixed, both. Direct material এটা ভেরিয়েবল হিসেবে আসতেছে, ডিরেক্ট লেবার ভেরিয়েবল, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড ভেরিয়েবল, এখানে কি ফিক্সড কেও ধরা হবে। ঠিক আছে? তাহলে কি ডিফারেন্স দেখলাম? ভেরিয়েবল কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং, এটা ওয়ান অফ দ্য মেজর ডিফারেন্স ইজ ক্যালকুলেশন অফ কস্ট অফ প্রোডাকশন or product cost. In case of variable costing, only variable cost, variable manufacturing cost. In case of absorption costing, variable plus fixed. Variable plus fixed. আমরা কি ধরতে পেরেছি? জি স্যার। আচ্ছা, একটু একটু আপনারা কি জানেন যে কতজন কোর্সে আছে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্সে? গত ক্লাসে এরকম 22-23 জনে জয়েন করেছিল। এর কি কারো নলেজে আছে? নাই স্যার মনে হয়। জানেন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখানে একের অধিক কোর্সে কে কে আছে? যে একের অধিক কোর্স করতেছেন, এবারে পরীক্ষা দিবেন। ম্যানেজমেন্ট বাইরেও কেউ কেউ আছে অন্য ক্লাস করেন? আমি আছি স্যার। কি কোন কোন সাবজেক্ট আমি করছেন? ফয়জাম আছে স্যার। আমি হ্যাঁ, স্যার 4-5টা দিব চিন্তা করতেছি। ভেরি গুড, ভেরি গুড। পাঁচটা কোনটা কোনটা আছে? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে, ফিম আছে, আইএফএ আছে, তারপরে অডিট আছে, আর হচ্ছে সিবিএল আছে। সিবিএল। আচ্ছা আচ্ছা আচ্ছা, অডিট, সিবিএল। অডিট, সিবিএল এগুলো আমি একটু বলি, এগুলো কিন্তু লিখতে পারলে পাস আসবে যদি ফ্রি হ্যান্ডে লিখতে পারেন। হ্যাঁ, লিখতে হবে টপিকস গুলাকে। হ্যাঁ, আর আইফাটা কিন্তু একটা বড় কোর্স আমাদের সিএমএ এর জন্য। আইফা কিন্তু খুব কঠিন একটা কোর্স, সিলেবাস অনেক বড় না আইফার? জি স্যার। অনেক বড় একটা সিলেবাস আইফার। হ্যাঁ, যাই হোক, বেস্ট অফ লাক। আর বাকিরা কি সবাই একটা কোর্সেই? একটা বিষয় কি মনে রাখবেন যে অ্যাটেম্প মিস করা যাবে না, প্রিপারেশন থাকুক আর না থাকুক, পরীক্ষা অ্যাটেন্ড করেন। ঠিক আছে? এতে কি হবে? ইউ উইল এবল টু ফাইন্ড আউট ইউর শর্টকামিংস অর লিমিটেশন, যেটা খুব ইম্পর্টেন্ট। যে আমি এই কারণে পারলাম না, আপনি যদি ফাইন্ড আউট করতে পারেন আপনার ফেলিউরের পিছনের কারণটা কি, যে কোন এরিয়াতে সময় না দেওয়ার কারণে আবার ফেলিউরটা আসছে, তাহলে কিন্তু আপনার পরবর্তী অ্যাটেম্পটে কি হবে? আপনার মাস্ট পাস আসবে।
বুঝতে পারছেন বিষয়টা? এটা একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন আমার দিক থেকে মনে হয় আর কি। হুম। আচ্ছা, এই টপিকটা বললাম। তারপরে আসি একটা কমন কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মার্জিনাল কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং? আমি স্লাইড শো করলাম, আমি আপনাদের থেকে ওপেন কনসিডারেশন ওপেন ডিসকাশনে যাই। আমি যদি কোয়েশ্চেন করি যে মার্জিনাল কস্টিং আর ভেরিয়েবল কস্টিং, সরি, ভেরিয়েবল কস্টিং, ডিরেক্ট কস্টিং আর মার্জিনাল কস্টিং এর সাথে অ্যাবজর্পশন কস্টিং এর ডিফারেন্সটা কি? কয়েকটা ডিফারেন্স কি বলতে পারবেন এখনই? জি স্যার। বলেন তো দেখি শুনি, দুই তিনটা বলেন। ইয়েতে হচ্ছে ভেরিয়েবল কস্টিং হচ্ছে ভেরিয়েবল কস্ট গুলো শুধুমাত্র অ্যাড করা হয়, হ্যাঁ, যেখানে কস্ট অফ প্রোডাকশন বলতে ভেরিয়েবল কস্ট। জি আর স্যার, অ্যাবজর্পশনে কি আর হচ্ছে? ইনক্লুডিং ফিক্সড কস্ট, মানে ফিক্সড। ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর আর কি বলা যায় বলেন তো? ভেরিয়েবল কস্টিং করা হয় ইন্টারনাল পারপাসে, অ্যাবজর্পশন কস্টিং কি এক্সটার্নাল পারপাসে করা হয়। এক্সটার্নাল ঠিক আছে? ইনভেন্টরি ভ্যালুয়েশন, ভেরিয়েবল কস্টিং এ ইনভেন্টরি ভ্যালু থাকবে কম, আর অ্যাবজর্পশন কম, কস্টিং ইনভেন্টরি ভ্যালুয়েশন কি হবে? বেশি। বেশি থাকবে। তাহলে দেখেন, উইদাউট পড়া এই ওপেন ডিসকাশনতেই তো আমরা তিনটা ডিফারেন্স আমরা বলতে পারতেছেন। ইটস ওকে, আপনি দেখেন এখন ডিফারেন্সে যা বলা হচ্ছে, আরো অনেক ডিফারেন্স করা যায়। ঠিক আছে? আর সিএম এর পরীক্ষাতে যখন এই থিওরি আসবে, এত বেশি লেখার দরকার নাই, 4 পয়েন্ট যদি লিখতে পারেন দেখছেন না। ঠিক আছে? প্রোডাক্ট কস্ট, এই যে ভেরিয়েবল কস্ট, আর ভেরিয়েবল প্লাস ফিক্সড। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এখানে পিরিয়ড কস্ট ধরা হয়, আর এখানে কি করা হয়, এটাকেও প্রোডাক্ট কস্ট ধরা হয়, যে এখান থেকে আসতেছে। তারপরে ইনভেন্টরি ভ্যালুয়েশন এখানে লোয়ার, এখানে কি হায়ার। প্রফিট ডিপেন্ড অন সেলস, এখানে প্রোডাকশন বা সেলস দুটোর উপরেই। ওই যে মেকানিজম করে স্টককে বাড়ায় দেয়, বাড়িয়ে দিয়ে প্রফিট করে ফেলে। ইউজ ফর ইন্টারনাল ডিসিশন মেকিং, ইউজ ফর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বা এক্সটার্নাল পারপাস। এম আই ক্লিয়ার? এখন কিন্তু আপনি এই যে কথাটা হলো, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার এইটার পড়ার দরকার নাই, আপনি কিন্তু কিছু না কিছু লিখে দিতে পারবেন এটার ডিফারেন্সটা, তাই না? এটা হচ্ছে স্যার মানে এখানে একটা কথা আছে স্যার। শিওর। স্যার এই যে মার্জিনাল কস্টিং যেটা পিরিয়ড কস্ট হবে স্যার। কিউর, আমি আমি কথাটা বুঝতে পারি, আবার একটু বলেন তো প্লিজ। স্যার এই যে 2 নম্বরটা বলছেন স্যার, মার্জিনাল কস্টিং পিরিয়ড কস্ট, আর অ্যাবজর্পশন কস্টিং প্রোডাক্ট কস্ট। অ্যাবজর্পশন কস্টিং স্যার প্রোডাক্ট কস্ট হবে। এটা উল্টো হবে কিনা স্যার সেই? না না না, ঠিকই তো আছে। মার্জিনাল কস্টিং এ প্রোডাক্ট বলতে কি হবে, শুধু ভেরিয়েবল কস্টটাকে ধরা হবে, আর ফিক্সড হ্যাঁ ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে সে কি করে পিরিয়ড কস্ট ধরে দেয় মার্জিনালে, ভেরিয়েবলে। আর ও তো প্রোডাক্ট কস্ট হিসেবে ধরে, এই যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্টকে প্রোডাক্ট কস্ট ধরতেছে। তাই না বিষয়টা? ফিক্সড ফ্যাক্টরি ফিক্সড ওভারহেড, ওভারহেড। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, আমরা কি ভেরিয়েবল কস্টিং এ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কে প্রোডাক্ট কস্ট ধরি? না না। তাহলে এটা পিরিয়ড হয়ে যাবে। আর আচ্ছা ফিক্সড আচ্ছা, ফ্যাক্টরি বুঝতে পারছি। ওভারহেড, বুঝতে আচ্ছা আচ্ছা। পেরেছেন? জি ওকে স্যার, জি ওকে, স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে এই কোশ্চেন গুলো করেন সবার জন্য সুবিধা হয় তখন, হ্যাঁ। ওকে, এখন দেখেন, আমি একটু ইয়াতে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এখন। এখন আপনাকে এখানে একটা কমন কোশ্চেন আছে যে ইউনিট প্রোডাক্ট কস্ট, আমি যে কথাগুলো বললাম এতক্ষণ তারই একটা টেবুলার ফরম্যাটে প্রেজেন্টেশন। কস্টিং এ দেখেন, ডিরেক্ট মেটেরিয়াল কে ধরা হচ্ছে, ডিরেক্ট লেবার কেও ধরা হচ্ছে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কেও ধরা হচ্ছে, ফিক্সড ম্যানুফ্যাকচারিং কভার হচ্ছে ধরা হচ্ছে। দলে কি হচ্ছে, প্রোডাক্ট কস্ট পাচ্ছি। আর এই কাজটা যখন আমরা মার্জিনাল বা ভেরিয়েবলে কস্ট করছি, ডিরেক্ট মেটেরিয়াল কে ধরছি, ডিরেক্ট লেবার কে ধরছি, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কে ধরছি, কিন্তু ধরছি না। ঠিক আছে? বুঝতে পেরেছেন বিষয়টা? এটা আগের ডিসকাশন গুলোকে একটা টেবুলার ফর্মে আমি দেখালাম, কারণ অঙ্ক করার সময় এরকম টেবুলার ফর্মে আপনাকে যাইতে হবে। জাস্ট একটু ফ্যামিলিয়ার করলাম আপনাকে। এরপর লক্ষ্য করেন, আমরা যদি একটু পরবর্তী টপিকসে যাই,
একটা সিম্পল ম্যাথ বিফোর গোয়িং টু দ্য ফাইনাল ম্যাথ আর বড় অঙ্ক মানে যে অঙ্ক আসতে পারে, একটা পোর্শন আমরা এখানে করার চেষ্টা করব। কি বলা হচ্ছে এই পোর্শনটা দেখলে লক্ষ্য করে বলা হচ্ছে Brighton Company, a small-scale operation company, procedure is single product and has the following cost structure. কি cost structure বলেছে দেখেন, যা বলা হচ্ছে আমার কোশ্চেনে, নাম্বার অফ ইউনিট কোথাও প্রডিউস যাও না চিনেছি 24,000 ইউনিট সে রাবার দিয়ে প্রোডাকশন এসো করেছে। রাবার দিয়ে বানাইতে হইলো ফিতে দেওয়া লাগবে। ঠিক আছে, তারপর ডিরেক্ট মেটেরিয়াল কত 8, ভেরিয়েবল কস্ট পার ইউনিট ডিরেক্ট মেটেরিয়াল 8, ডিরেক্ট লেবার 16, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 4, ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিন ওভারহেড 12, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,20,000, selling and admin 40,000. এই ছিল আমার ইনফরমেশন। আর এই চ্যাপ্টার অঙ্কের ইনফরমেশন এরকমই থাকে। and my requirement compute unit product cost under addition costing and direct costing. addition costing এ ইউনিট প্রোডাক্ট কস্ট অর্থাৎ পার ইউনিট প্রোডাকশন কস্ট কত হবে সেটা বের করতে বলছে, আবার ডিরেক্ট কস্টিং ও করতে বলছে। আর আমরা কি জানি, আমরা এটা জানি addition costing এ কি হবে, ভেরিয়েবল প্লাস ফিক্সড দুটোকেই ধরতে হবে, আর ডিরেক্ট কস্টিং অনলি কি ধরতে হবে, ভেরিয়েবল। তাহলে আমি যদি অ্যাডিশনে চিন্তা করি, এই যে ভেরিয়েবল প্রোডাকশন কস্ট, সেলিং এন্ড অ্যাডমিন তো প্রোডাকশন কস্ট না, তাই না? সেলিং অ্যাডমিন তো কস্ট অফ প্রোডাকশন না, এটা ভেরিয়েবল থেকে আসলো। আবার এই যে ফিক্সড রেটটা নিচে আছে, এটাকেও নিতে হবে না? জি স্যার এখন আপনি দেখেন আমাকে বলছে কি ইউনিট পার ইউনিট, তো আমার টোটাল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,20,000, 1,20,000। তাহলে এর পার ইউনিট কি করে আসবে, এই যে নাম্বার অফ প্রোডাকশন ইউনিট, এটা যদি আমি ডিভাইড করি তাহলে কি হবে, পার ইউনিট চলে আসবে না? বুঝতে পেরেছেন কত আসছে? জি স্যার 1,20,000 ডিভাইডেড বাই, আমি একটু গড়ি দেখে নিলাম কারণ আপনাদের তো আবার পরে একটা ক্লাস আছে। 24,000 কত আসবে, 5 টাকা আসে স্যার 5 টাকা। তাহলে এখন আমাকে বলেন তো ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং কত টাকা আসবে, 8 আর 16 কত, 33 টাকা 33 টাকা। 33 স্যার Let's go 33 টাকা অ্যাবজর্পশন কস্ট। ডিরেক্ট কস্টিং কত আসবে বলেন দেখি, 28 টাকা 28 টাকা। এম আই ক্লিয়ার? ধরতে পেরেছি? জি ঠিক আছে, এটা কিন্তু অঙ্কের কোর আইটেম। অঙ্কটা শুরু করার আগে আমাকে এটা বের করতে হবে, বের করে আস্তে আস্তে অঙ্কের ভিতরে ঢুকতে হবে। তাহলে আমরা শিখলাম পার ইউনিট প্রোডাকশন কস্ট বের করতে গেলে ইন কেস অফ অ্যাবজর্পশন কস্টিং ইউ হ্যাভ টু কনসিডার বোথ ভেরিয়েবল এন্ড ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট, এন্ড ইন কেস অফ ভেরিয়েবল কস্ট অনলি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। ঠিক আছে? আর আমি যখন কোশ্চেন করি, এই যে আমি অঙ্কটা শো করছি এখানে প্রোডাক্ট কস্ট পেয়ে গেলাম, পিরিয়ড কস্ট কোনগুলো বলেন দেখি। অ্যাবজর্পশন কস্টিং এর বেলায় পিরিয়ড কস্ট হবে এই দুইটা, ঠিক আছে? আর ভেরিয়েবল কস্টিং এর বেলায় এটা, এটা এবং এটা, তাই না বিষয়টা? জি স্যার জি। আমরা একটু আগাই। এই ম্যাথটা যদি আমরা একটু দেখি, লক্ষ্য করেন যে নর্মাল ক্যাপাসিটি 3,000 units, number of unit produced 3,000, sales 18,000. Just tell me what is the
closing stock in units, closing stock in units, 2000 ইউনিট স্যার। 2000 ইউনিট, ভেরি গুড, 2000 ইউনিট, দ্যাটস গুড। কিভাবে পাইলাম? প্রোডাকশন করছিলাম 20,000, সেল করছি 18,000, আমার কাছে রয়ে গেছে কত? 2000 ইউনিটস, ভ্যালু অফ ক্লোজিং স্টক ইন ইউনিটস। ঠিক আছে, ভেরি গুড। তারপর আমার কোশ্চেনে বললো ভেরিয়েবল পার ইউনিট, ডিরেক্ট মেটেরিয়াল 8, ডিরেক্ট লেবার 16, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 4, ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স 12, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,20,000, সেলিং অ্যাডমিন 40। আগের অঙ্কটার মতোই। ক্যালকুলেট ভ্যালু অফ ক্লোজিং স্টক, স্টকের মূল্য কত হবে সেটা বের করতে বলছে। আমরা জানি উই হ্যাভ ক্লোজিং স্টক অফ 2000 ইউনিটস, এখন 2000 ইউনিটস এর মূল্যটা কত আসবে। এখন লক্ষ্য করেন, ক্লোজিং স্টক এটা আমি প্রোডাকশন করছি না, তাহলে এই ক্লোজিং স্টক ইউনিটস 2000 কে আমি যদি ইউনিট প্রোডাক্ট কস্ট পার ইউনিট প্রোডাকশন কস্ট দিয়ে ইনটু করি, তাহলে কি হবে? ভ্যালুটা চলে আসবে না? পার ইউনিট প্রোডাকশন কস্ট, কারণ এটা তোমার প্রোডাকশন থেকে বেরিয়ে আসছে আমার ক্লোজিং স্টক, তাহলে প্রোডাকশন করতে যে খরচ হয়েছিল এটা যদি আমি ইনটু করি তাহলে বেরিয়ে আসবে। আর প্রোডাকশন কস্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং, এটা প্রোডাকশন কস্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং হচ্ছে কি 32। ঠিক আছে, কি করে আসলো লক্ষ্য করি। স্যার প্রশ্নে যদি নর্মাল ক্যাপাসিটি দেয়া না থাকে সেক্ষেত্রে কি স্যার প্রোডাকশন ইউনিট দিয়ে স্যার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে ভাগ করবো স্যার? স্যার Just a minute, I'm telling, just a minute, I'm giving you the answer. Please, কোশ্চেনটা করেন। কখনো যদি নর্মাল ক্যাপাসিটি কোশ্চেনে দেয়া না থাকে সেক্ষেত্রে স্যার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট বের করতে স্যার প্রোডাকশন ইউনিট দিয়ে কি ভাগ করবো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড? ইয়েস, আমি এইখানে যাওয়ার জন্য এই অঙ্কটা আছে। ভেরি গুড, একটা ভালো ইনসাইট, ভেরি গুড। আমি খুব পছন্দ করছি আপনার কোশ্চেনটাকে। আমি এটা দেখানোর জন্য মূলত আমি এটা সৃষ্টি করেছিলাম। এখানে লক্ষ্য করেন, ফিক্সড কস্ট ইউনিট বের করতে হবে। তো ফিক্সড কস্ট পার ইউনিট কখন বের করতে হবে? অ্যাবজর্পশন কস্টিং এ। তাহলে ফিক্সড কস্ট পার ইউনিট বের করতে গেলে আমার ফিক্সড কস্ট যে টোটাল টাকা ছিল এটাকে ডিভাইড করতে হবে। 1,20,000 কি করতে হবে? ডিভাইড করতে হবে। এখন ডিভাইডটা আমি কি দিয়ে করব? নর্মাল ক্যাপাসিটি দিয়ে করব নাকি ইউনিটস প্রডিউস দিয়ে করব? তার আগে বলেন, ফিক্সড কস্ট ইজ এ প্রিডিটারমিন্ড কস্ট। ফিক্সড কস্ট is a predetermined cost. It never depends on the actual production. It depends on the normal capacity or budgeted production. ঠিক আছে, প্রিডিটারমিন্ড কস্টের আগে থেকে আমি জানি, আমি কিন্তু জানুয়ারি মাসেই বলে দিতে পারবো ডিসেম্বরের কস্ট কত হবে। বলে দেওয়া যাবে না? বলে দেয়া যাবে। এই জন্যই ফিক্সড কস্ট অলওয়েজ ডিপেন্ড করবে নর্মাল ক্যাপাসিটি অর বাজেটেড প্রোডাকশন। মাইন্ডেড, এখানে অঙ্কের একটা বিষয় আছে, বাজেটেড প্রোডাকশন। মানে যখন অঙ্কে নর্মাল ক্যাপাসিটি অর বাজেটেড প্রোডাকশন দেওয়া থাকবে তখন ফিক্সড কস্ট পার ইউনিট বের করতে গেলে আমাকে কি করতে হবে? বাজেটেড ক্যাপাসিটি বা নর্মাল ক্যাপাসিটি দ্বারা ডিভাইড করতে হবে। প্রোডাকশন দিয়ে করা যাবে না। যদি কোশ্চেনে নর্মাল ক্যাপাসিটি অর বাজেটেড প্রোডাকশন না থাকে তখন আমি ধরে নিব ইউনিট প্রডিউসড দ্যাট ইজ মাই নর্মাল ক্যাপাসিটি অর বাজেটেড প্রোডাকশন, সেম ধরে নিব। ঠিক আছে, কথাটা ক্লিয়ার হয়েছে? কথা ক্লিয়ার হয়েছে। আমার একটা প্রশ্ন আছে স্যার। আজকে আমরা এই পর্যন্তই থাকবো, সাপোজ টাইম আপনাদের শেষ। বলুন, কোশ্চেনটা বলুন। স্যার, এই অঙ্কটার ক্ষেত্রে মানে 30,000 টাকা যেহেতু নর্মাল ক্যাপাসিটি, আমাদের পার ইউনিট হচ্ছে ওভারহেড আসছে 4 টাকা। হ্যাঁ, এখন আমার অ্যাকচুয়ালি প্রোডাকশন হয়েছে 20,000 ইউনিট, তার মানে এই ওভারহেড ক্যালকুলেট করতে পারতেছি 4 ইউনিট করে 80,000 টাকা। এই বাকি যে 40,000 টাকা, এই 40,000 টাকা কোথায় যাবে? এটাকে বলা হবে আন্ডার অ্যাপ্লাইড, এটাকে বলা হবে ভেরিয়েন্স।
তখন ভেরিয়েন্স অ্যানালাইসিস করে ভেরিয়েন্স ওকে এখানে ওকে আনতে হবে অঙ্কে, পরবর্তীতে আবার আনতে হবে, ওকে আদারওয়াইজ অঙ্ক হবে না। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। এখানে স্ট্যান্ডার্ড কস্টিং আর ভেরিয়েন্সটাও একটু আসবে। ভেরি গুড কোয়েশ্চেন, আপনারা যথেষ্ট এই জিনিসগুলো দেখানোর জন্য আমি আস্তে আস্তে এদিকে ঢুকতেছিলাম। তাহলে লক্ষ্য করেন, ভেরিয়েন্স কিন্তু কখনো কখনো অঙ্কে আসবে। কখন ভেরিয়েন্স আসবে? ফিক্সড কস্ট ভেরিয়েন্স কখনো কোশ্চেনে মেনশন করা থাকবে না। অঙ্কের ইনফরমেশন সিনারিও দেখে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই হুইদার দেয়ার ইজ এ ফিক্সড কস্ট ভেরিয়েন্স অর নট। ঠিক আছে, ক্রাইটেরিয়া কি ফিক্সড কস্ট ভেরিয়েন্স আসার? ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন বাজেটেড প্রোডাকশন অ্যান্ড অ্যাকচুয়াল প্রোডাকশন? অ্যাকচুয়াল প্রোডাকশন আর বাজেটেড প্রোডাকশন আর নর্মাল ক্যাপাসিটি যখন ডিফার করবে, তখনই অঙ্কে অটো কি হবে? ফিক্সড কস্ট ভেরিয়েন্স চলে আসবে। আমরা আজকে মনে হয় এই পর্যন্তই শেষ করি। হ্যাঁ, আমরা নেক্সট আবার জি স্যার, এখান থ্যাংক থেকে ইউ। শুরু করব। ঠিক আছে, জি স্যার, জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আর কোনো কোশ্চেন রয়েছে? তার একটা কোশ্চেন আছে শিওর শিওর অল্প একটু। শিওর স্যার, শিওর। তার মানে আমরা আজকে যে অ্যাবজর্পশন কস্ট এন্ড ডিরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং এর সিনোনিম একটাই, অ্যাবজর্পশন কস্টিং। হ্যাঁ আর হ্যাঁ ডিরেক্ট কস্টিং এর সিনোনিম কি তিনটা স্যার? হ্যাঁ, ভেরিয়েবল ভেরিয়েবল কস্টিং, কস্টিং, মার্জিনাল মার্জিনাল কস্টিং, কস্টিং, ডিরেক্ট ডিরেক্ট কস্টিং। কস্টিং। জি জি ওকে জি। ওকে, ওকে, থ্যাংক থ্যাংক ইউ। বোঝা গিয়েছে আজকে এই পর্যন্ত? জি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের মনে হয় 11টা এবার ক্লাস আছে, তাই না? জি স্যার। ওকে।